পারবে একটা জিনিস, কয় টাকা উনি লোন দিলে কয় টাকা ওনার বেনিফিট আইবে, এটা উনি সুন্দর করে পাবেন। শুনেন, ইউনূস রাজনৈতিক ব্যক্তিত্ব না, ওনারে সবাই আপনার সাপোর্ট করবে। কোথায় এরকম উন্নয়নমূলক কর্মকাণ্ড করে? একমাত্র আওয়ামী সরকারি পাবে। বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী সংগঠন। আমার তো মনে হয় না যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে এটা গ্রহণযোগ্য। আমি চাই না যে বিএনপির নেতারাই তো সব বিক্রি হয়ে গেছে ভারতের কাছে আর আওয়ামী লীগের কাছে, এখন তারাই প্রোটেকশন দিচ্ছে। সুতরাং যেখানে জামাত আর বিএনপিকে তুলনা করাটা ভুল হবে। আমি যদি বিএনপিতে তুলনা করা যাবে না, কারণ যেভাবে বিএনপি নিয়ন্ত্রণহীন সারা বাংলাদেশে লুটপাট শুরু হয়েছে, 16 বছরের বুভুক্ষ না খাওয়া পশু, এটা বুঝতে হবে। সবকিছুর সাথে মিলালে হবে না। অ্যাপল এবং অরেঞ্জ দুইটা কিন্তু এক জিনিস না, সুতরাং দুইটাকে তুলনা করা হচ্ছে টোটালি ডিফারেন্ট একটা জায়গা থেকে আসবে। বাট বিএনপির সাথে সংঘর্ষ বাঁধবে, আরো ছোটখাটো কিছু দল থাকতে পারে, সুবিধাভোগী যারা আছেন তাদের সাথে বাঁধবে। তবে সংস্কারের কিছু প্রস্তাবে মনক্ষুণ্ণ বিএনপি, সংবিধান সংস্কারের বিষয়ে বেশ কিছু প্রস্তাব, সেই প্রস্তাবের কিছু বিষয়ে বিএনপি মনক্ষুণ্ণ বা তাদের আপত্তি আছে। সেটা হচ্ছে নির্বাচন সংক্রান্ত সংস্কারের প্রস্তাব নিয়ে বিএনপির আপত্তি। এখানে এই যে আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো বোঝার জন্য আপনাকে প্রথমত আমার যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটি আপনাকে অ্যাসার্টেন করতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে এরই মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে 4টা সংস্কার কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বিএনপিকে নিয়ে কিছু তথ্য ভাইরাল হয়েছে। তথ্যটি হলো এইরকম যে বিএনপিও কিনা আওয়ামী লীগের মতোই দিল্লির পা চাটছে। এই তথ্যটি কতটুকু যৌক্তিক, এই সকল বিষয়ে তথ্য নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন, তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ওহে জনগণ, এই দায়িত্ব কিন্তু এখন আপনাদের উপর। খালি বোকার মতো তাকিয়ে থাকবেন, হা করে দেখি কি হয়, করে দেয়। যেমন জুলাই আগস্টে কেউ করে দেয় নাই, আপনাদেরকে করতে হয়েছিল রক্ত দিয়ে, তাই দেশ স্বাধীন হয়েছে। তাই আবারও আপনাদেরকে প্রতিনিয়ত সজাগ থাকতে হবে, যেন কোনো ভারতপ্রেমী দল যেন আবার ক্ষমতায় না আসতে পারে। যদি গোলামি আবার বরণ করে নেন, আমার মতো মেজর দেলোয়ার কিন্তু আর পাশে পাবেন না। কারণ বারবার আমি বোকাদের পক্ষে দাঁড়াবো না, তখন আমি চুপ হয়ে যাব। তবে একটা মনে রাখবেন, বিএনপির সাথে জামাতের তুলনা করা যাবে না, কারণ যেইভাবে বিএনপি নিয়ন্ত্রণহীন সারা বাংলাদেশে লুটপাট শুরু হয়েছে, 16 বছরের বুভুক্ষ না খাওয়া পশু, এটা বুঝতে হবে। সবকিছুর সাথে মিলালে হবে না। অ্যাপল এবং অরেঞ্জ দুইটা কিন্তু এক জিনিস না, সুতরাং দুইটাকে তুলনা করার আগে চিন্তা করতে হবে কিসে তুলনা করছি। আপেল আর কমলা কিন্তু এক জিনিস না। বিএনপির নেতারাই তো সব বিক্রি হয়ে গেছে ভারতের কাছে আর আওয়ামী লীগের কাছে, এখন তারাই প্রোটেকশন দিচ্ছে। সুতরাং যেখানে জামাত আর বিএনপিকে তুলনা করাটা ভুল হবে। আমি যদি বিএনপি তার সংস্কার সম্পন্ন করে এবং যেই কথাগুলো বলেছি, তারেক রহমান যদি প্রমাণ করতে পারে, তার দলের নেতাকে যারা আওয়ামী লীগ এবং ভারতের পক্ষে এতদিন কথা বলেছে বহিষ্কার করে, তারেক রহমান জনতার সামনে স্পষ্ট বক্তব্য দিতে পারে যে আমি ভারত নির্ভরশীল না, আমি দেশ এবং জনতার স্বার্থে, জনতার ভালোবাসায়, জনতার সমর্থনে আমি নির্বাচনে আসবো ইনশাল্লাহ, তাহলে আমিও ভোটটা পাগলের সুখ মনে মনে। এটা বুঝতে হবে, হাসিনার চ্যাপ্টার ইজ ওভার, ইটস ওভার। হাসিনা জীবনও বাংলাদেশে আসবে না, ভারত বাংলাদেশে হাসিনাকে পাঠাবে না। কারণ ভারতের ওই মহিলাটা এতটাই দুশ্চরিত্র এবং ভীতু একটা। মনে রাখবেন, সবসময় কাপুরুষরা হয় সবচেয়ে বেশি অপরাধী এবং নির্যাতনকারী। সাহসী ব্যক্তিরা কিন্তু নির্যাতন করে না, কাপুরুষরা নির্যাতন করে। একটা মহিলার গায়ে হাত তুলে কিন্তু কোনো বীর পুরুষ না, একটা কাপুরুষ একটা মহিলার গায়ে হাত তুলে। এবং একটা কাপুরুষরাই, যেই যে ডিজিএফআই ডিজিরা গোপন করে বন্দি করে অত্যাচার করেছে, 7-8 বছর অন্ধ রেখেছে, এগুলো সব কাপুরুষ, কাওয়ার্ড, ব্লাডি বাস্টার্ডস। এগুলো একটা জন্মের ঠিক নাই। এরা যদি সত্যিকার অর্থে এদের বাপ মা যদি এদের ভিতরে কোনো মনুষ্যত্ব শিখিয়ে থাকতো, আমি আল্লাহর দেওয়া দিন জ্ঞান ইমান তো বাদই দিলাম, এদের বাপ মাও যদি এইসব জানালাদেরকে কোনো শিক্ষা দিয়ে থাকতে পারতো জীবনে, তাহলে এইভাবে মানুষকে এইরকম ভাবে নির্যাতন করতো না, কারো কথাই এইভাবে নিজের দেশ এবং জনগণের বিরুদ্ধে দাঁড়াতো না। আজকে সেই সব বাস্টার্ড গুলাকে 2 ঘন্টার জন্য ডেকে নিয়ে নাটক করে আবার ফেরত পাঠিয়ে দেয়। মস্করা জনগণের। বাংলাদেশের সাথে ভারতের যাই হচ্ছে, এটা সৌজন্য না, এটা হচ্ছে অজিত দোভালের সমস্ত চালের অংশ। খেয়াল করে শুনেন কথাটা উনি কি বলেছেন। ভারতের উপর আমরা অনেক নির্ভরশীল এবং ভারত আমাদের কাছে কিছু কিছু পায়। এই যে ক্ষমতাটা আমাদেরকে এত ছোট করে দেখালেন, ভারতকে এত উপরে করে দেখালেন, ভারতকে দাদাগিরি করার সুযোগ দিলেন, ভারতকে হুজুর বানিয়ে দিলেন, এটা আমি ওনার কাছে আশা করি নাই। এই ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে ইদানিং, বেশি আগে না, 2 সপ্তাহ আগে, 2 সপ্তাহ ধরে জয়শঙ্করকে এই ট্রাম্পের পায়ের কাছে ফেলে রেখেছিল। ট্রাম্পের জুতা চেটেছিল এই জয়শঙ্কর।
মোদিকে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে একটা দাওয়াত নেওয়ার জন্য। সে দাওয়াতটা পর্যন্ত ম্যানেজ করতে পারে না। তাই আপনাকে বুঝতে হবে ভারত কি জিনিস আমেরিকা জানে, কানাডা জানে, পশ্চিমা দেশে ভারতের জনপ্রিয়তা এখন তলানিতে, ইতিহাসের তলানিতে। এদের চরিত্র যেখানে যায়, এই যে ক্যালিফোর্নিয়া আগুন লেগেছে, এখানেও 2 জন ইন্ডিয়ান অ্যারেস্টেড হয়েছে চুরি করতে গিয়ে, এটা তো ধরা পড়েছে। বাকি এদের ক্যারেক্টার গুলো এরকম, এরা যেসব দেশে যায় এদের গায়ের গন্ধে এদের পাশে যাওয়া যায় না। এদের চরিত্রটা এমন নোংরা, এরা যেখানে থাকে এই জায়গাটাকে পচিয়ে ফেলে। এটা হচ্ছে একটা ক্যান্সার, পৃথিবীর জন্য একটা ক্যান্সার। সুতরাং অনেক চেষ্টাই করবে তারা ভারতকে, তারেক রহমানকে আর মির্জাফর ফখরুলকে, তারপরে আর কয়েকজনকে ট্রাম্পের কি বলে প্রেয়ার ব্রেকফাস্টে দাওয়াত দিয়েছে, দাওয়াত দিয়ে তারেক রহমানদের মতো লোকজনকে সহজে বোঝানো যায়, কারণ সবসময় আশেপাশে ছাগল পাগল বসে থাকে মূর্খরা। উনি লন্ডন থেকে, আজকে থেকে 5-7-10 বছর ধরে লন্ডন থেকে ওনার বিশ্বস্ত লোক আমেরিকায় পাঠাতেন ওবামার সাথে হোয়াইট হাউসকে কাছে টানার জন্য। কিন্তু ওইসব লোক আমেরিকায় এসে চা নাস্তা খেয়ে ফুর্তি করে ড্রিঙ্কিং করে আবার লন্ডনে ফেরত যেত, গিয়ে ওনাকে ঘুসুম গাসুম যা বুঝাতো তারেক রহমান তাই বুঝতো। তাই প্রত্যেকটা দলের নেতারা আপনারা একত্র হয়ে নিজেদের অহংকার, নিজেদের যেই এগোটা, অহংকারটা, এটাকে বাদ দিয়ে দেশ এবং জনতার কথা চিন্তা করে সবাই একত্র হন। সব নেতারা একত্র হয়ে আপনারা একটা বাংলাদেশ দল নামে বা একটা জোট, বাংলাদেশ জোট নামে একটা জোট করেন, যে শুধুমাত্র আওয়ামী লীগ আর কি বলে এটাকে জাতীয় পার্টির বিরুদ্ধে না। যদি বিএনপি ভারত নির্ভরশীল হয়, বিন্দুমাত্র প্রমাণও পাওয়া যায়, আর যদি তারেক রহমান তার নিজের থেকে স্পষ্ট প্রমাণ না করেন যে আমরা ভারতের উপর নির্ভর করছি না, এবং আমার দলের নেতারা ভারতের পক্ষে এবং আওয়ামী লীগের পক্ষে যারা সাফাই গাইছে তারা আমার অনুমতি নিয়ে করছে না, তার মানে আপনার দলের উপর কোনো নিয়ন্ত্রণ নাই, তাহলে আপনি ওইসব নেতাদেরকে দলের পদের থেকে ফায়ার করে দিন, বহিষ্কার করুন, করে জনতার আস্থা অর্জন করুন। যদি বিএনপি সেই জনতার আস্থা তারেক রহমান করতে পারে, তাহলে তারেক রহমানের সাথে আপনারা একজোট করুন বাংলাদেশের জন্য। আর যদি তারেক রহমান এই দায়িত্ব ছাত্র জনতা, ভারত বিরোধী ছাত্র জনতা সবাই তারেক রহমানের উপর ছেড়ে দিল, তারেক রহমানের এখন নিজ দায়িত্ব এটা প্রমাণ করার যে উনি ভারতের উপর নির্ভরশীল না, এবং উনার নেতারা যা বলছে ভারত প্রেমী হয়, আওয়ামী লীগ প্রেমী, তারা উনার বিরুদ্ধে কথা বলছে, উনার অনুমতি নিয়ে বলছে না, তাহলে তাদেরকে ফায়ার করেন, দল থেকে ফায়ার করে জনগণের আস্থা অর্জন করুন। আর যদি না করতে পারে, তাহলে জামাত এবং বাংলাদেশের সকল অন্যান্য দল, ছাত্র দল, ছোট যদি ওয়ান ম্যান আর্মিও থাকে, তারা বাংলাদেশ জোট করে সবাই একসাথে নেমে, একটা সোনার চামিচ মুখে নিয়ে বসে থাকলেও শহীদ জিয়ার ছেলে অটোমেটিক চোখ বন্ধ করে প্রধানমন্ত্রী হয়ে যেত। কত কিছু জানি মিস হাসিনা, কত কিছু জানি, এগুলা বলি না আমি, অনেক কিছু বলি না আমি শুধুমাত্র উনাকে ছোট করার জন্য না, যে উনি ছোট হয়ে যাবো, ওনাকে ছোট করবো সেই জন্য না, উনার বাবাটাকে আমি ভালোবাসি। সুতরাং জামাতের আর বিএনপিকে মেলাতে হলে, জামাত তো কোনোদিন ক্ষমতায় আসে নাই, জামাত তো কোনোদিন ক্ষমতার বাইরে থেকে যে খাওয়ার ক্ষোভ বা লোভ, এটা তো জামাতের নাই, থাকতে পারে না। জামাত তো কোথাও গিয়ে চাঁদাবাজি করে 2-4টা লোক যারা আওয়ামী লীগ থেকে অথবা বিএনপি থেকে জামাতের হয়ে করে, অথবা জামাতের ওই যে বলবো আমরা তো মানুষ, 2-4টা খারাপ চরিত্রহীন যদি এটা করে থাকে, সমগ্র জামাতকে বলা যাবে না। কিন্তু বিএনপির ক্ষেত্রে এক ঐতিহাসিকভাবে তা সামগ্রিক, বেশিরভাগ বিএনপি শুধুমাত্র গ্রাসরুট। যেন সোজা কথা, যদি বিএনপি ভারতপ্রেমী হয়, নিশ্চিত করতে হবে বাংলাদেশের ইতিহাসে যেন কোনো দল ভারতপ্রেমী, ভারত নির্ভরশীল দল কেন যেন আর ক্ষমতায় না আসতে পারে। এবং গত 16 বছরে বাংলাদেশের যেই অত্যাচার অনাচার হয়েছে তা যেন আর কোনোদিন না। অত্যন্ত লজ্জাজনক, আমার মতো একটা মেজর সেনাপ্রধান না, আমার মতো একটা অবসরপ্রাপ্ত মেজর, আমি হলে কিন্তু এইভাবে কথাটা বলতাম যে আমরা ভারতের কাছ থেকে প্রতিবেশী দেশ হিসাবে অনেক কিছু লেনদেন করি, এবং ভারতও আমাদের কাছ থেকে অনেক সুবিধা পায়। বিশেষ করে ভারত তার 7 সিস্টারের সিকিউরিটির জন্য বাংলাদেশের উপর সাংঘাতিকভাবে নির্ভরশীল। কারণ আমরা যদি অনুপ চেটিয়াকে আমরা কিন্তু বাংলাদেশের জেলে পড়েছি, যাকে আজকেই তাকে সাজা কমানো হয়েছে যাবজ্জীবন থেকে, সেটা 14 বছর করা হয়েছে। আমার মনে হয়, আমি অনুরোধ করবো বাংলাদেশ সরকারকে অনুপ চেটিয়াকে সম্মানের সাথে ছেড়ে দিতে এবং তার কার্যক্রম সে চালিয়ে যান। ভারতের যদি শান্তি বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য বাংলাদেশের বিরুদ্ধে ক্যাম্প থাকতে পারে,
তাহলে বাংলাদেশ ইউনুস পারবে একটা জিনিস, কয় টাকা উনি লোন দিলে কয় টাকা ওনার বেনিফিট আইবে এটাই উনি সুন্দর করে পান। শুনেন, ইউনুস রাজনৈতিক ব্যক্তিত্ব না, ওনারে সবাই আপনার সাপোর্ট করবেন। কোথায় এরকম উন্নয়নমূলক কর্মকাণ্ড করছে? একমাত্র আওয়ামী সরকারি পান। বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী সংগঠন। আমার তো মনে হয় না যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হইলে এটা গ্রহণযোগ্যতা অর্জন। আমি চাই না যে এই সংগঠন নিষিদ্ধ। ব্যক্তির অপরাধ থাকতে পারে, কিন্তু পুরো সংগঠনের অপরাধ। দেশ তো শুধু ছাত্রের না, শুধু ছাত্রেরাই দেশে বসবাস করে না, আমরাও বসবাস করি। স্বাধীন করেছি, সংস্কারও করবো। স্বাধীন একবারই হয়েছে, স্বাধীন কাদের সাথে হইতে পারে? আপনারা তো তিনজন সাংবাদিক, আমাদেরকে প্রশ্ন করবেন, আমরা উত্তর দেবো। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো, ছাত্র আন্দোলন, আদৌ কি বৈষম্য দূর হয়েছে? আমি তো দেখি প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে এখনো সেই আগের থেকে আরো বেশি বৈষম্য চলছে। আমরা জাতি হিসাবে খুবই খারাপ। আমাদের মতো এত অসভ্য জাতি আমি মনে হয় না যে বহির্বিশ্বে এরকম অসভ্য জাতি আছে। এটা হলো আমাদের জাতীয়, এটা একটা জাতিগত একটা আমাদের সমস্যা আছে। এটা আগে নিরসন করতে হবে। যার যার স্থান থেকে তার ভালো হইতে হবে। আর বর্তমান সরকার এগুলো ম্যান্ডেট করতে পারতেছে না। আর উনি রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব না, ওনার দেওয়া সম্ভব না। এখানে প্রয়োজন, খুবই জরুরি প্রয়োজন রাজনৈতিক ব্যক্তিত্বের। হ্যাঁ, অতি দ্রুত একটা নির্বাচনের দরকার। নির্বাচন দিলে একটা রাজনৈতিক দল ক্ষমতা এসে এই দেশ সংস্কার বলেন, এই বিভিন্ন ধরনের কমিশন গঠন করে, এগুলো রাজনৈতিক ব্যক্তিরা করবে। এটা ওনার কোনো এখতিয়ার না, আমার মনে হয়। আমার ব্যক্তিগত এটাই মন্তব্য। আমার মনে হয় না যে উনি এগুলা করার মতো অধিকার রাখেন। তারপর উনি হাত দিয়েছে, আমরা সাধুবাদ জানাই। কিন্তু উনি যে লম্বা একটা সময় নিতেছে, 2025 সালের ডিসেম্বর নাগাদ, আবার 26 সালের জুলাই নাগাদ বা জুন নাগাদ, এরকম হইলে তো চলবে না। উনি কি ছাত্র আন্ডারে চলবে, না উনি ওনার নিজস্ব গতিতে চলবে? একটা দেশের সরকার, রাষ্ট্রপ্রধান কি ওনার দায়িত্বে চলবে, না আমার দায়িত্বে চলবে? আমার কথা চলবে না ওনার কথায় চলবে? ওনার তো একটা চিন্তাধারা আছে, দেশ নিয়ে তো একটা ভাবার দরকার আছে, দেশের মানুষ নিয়ে ভাবার দরকার আছে। শুধু ছাত্রদের কথা চললে তো হবে না। আপনারে আমারে সর্বক্ষেত্রে সবাইকে নিয়ে চলতে হবে। দেশ তো শুধু ছাত্রের না, শুধু ছাত্রেরাই দেশে বসবাস করে না, আমরাও বসবাস করি। কারা ছাত্ররা? আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের বাতিজারাই তো ছাত্ররা। এই কথা যদি ন্যূনতম কারো লজ্জাবোধ থাকে, এরকম কথা বলবে না যে স্বাধীন করেছি, সংস্কারও করবে। যে বিভিন্ন গ্রাফিতি লেখছে, অনেক গ্রাফিতি আমি সাধুবাদ জানাই, কিন্তু এরকম গ্রাফিতি আমি সাধুবাদ জানাই না যারা লেখছে যে স্বাধীন করেছি, সংস্কারও করবো। স্বাধীন একবারই হয়েছে, স্বাধীন কাদের সাথে হইতে পারে? এটা বলতে পারে? আমি স্বীকার করি যে এটা একটা ফেসিবাদী সরকার উত্থান হয়েছে, গণতন্ত্রের একটা উত্থান হয়েছে, বা গণতন্ত্রের বাক স্বাধীনতার যে একটা আমাদের বিষয়, এগুলো আমরা হয়তো করেছি, অর্জন করেছি। কিন্তু ওই যে স্বাধীনতা পেয়েছি, দ্বিতীয় স্বাধীনতা, এটা বলা যাবে না। ন্যূনতম লজ্জাবোধ থাকলে এরকম কথা বলতে পারে না, কোনো শিক্ষার্থী বলতে পারে না, যদি তার মৌলিক কোনো শিক্ষা থাকে। এগুলো বলে হলে তাদের খামখেয়ালিব না। বর্তমানে তারা যা করে সবই খামখেয়ালিব না। কোনটা আপনি দেখেন নিয়ন্ত্রণের ভিতরে আছে? আপনি আমার একটা সেক্টর দেখান যে এটা নিয়ন্ত্রণে আছে। নিম্ন স্তর থেকে উচ্চ পর্যায়ের যে কোনো সেক্টর আপনার বিশৃঙ্খলা, সন্ত্রাস, নৈরাজ্য, রাহাজানি প্রত্যেকটা ক্ষেত্রে চলতেছে না। এরকম ছিল না। এই যে ডাকাতি, চুরি, সন্ত্রাসী, রাহাজানি, এটা ছিল না। বিভিন্ন দুর্নীতি করছে, বড় আমলারা করছে, আমরা অস্বীকার করবো না। দুর্নীতি করছে আমরা। শোনেন, উন্নতি করতে হইলে দুর্নীতি হবেই। যে কোনো রাষ্ট্রে উন্নত না হইলে দুর্নীতি হবে না। উন্নতি করতে পারলে দুর্নীতি হবেই। ওখানে বড় বড় মেগা প্রকল্প করছে, দুর্নীতি হয়েছে ওখানে। 1 কেজি চাল দিয়ে তো আপনার আধা কেজি কম দিয়ে দুর্নীতি করা যায় না। ওখানে হয়তো 1 মুঠ কম দিয়ে দুর্নীতি করা যায়। তো বড় বড় মেগা প্রকল্প করছে, দুর্নীতি করছে। দুর্নীতি যেমন করছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, অ্যারেস্ট হইতেছে, রিমান্ড হইতেছে। এই তো তাদের মামলাগুলো বিচারাধীন প্রক্রিয়া আছে, ট্রাইব্যুনাল গঠন করছে। আমি ব্যক্তিগত যে আমার মন্তব্য হলো, বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী সংগঠন। স্বাধীনতা সংগ্রামের আগের থেকে, ভাষা আন্দোলন থেকে এই আওয়ামী লীগ সংগঠন ঐতিহ্যবাহী সংগঠন। আমি চাই না যে এই সংগঠন নিষিদ্ধ হোক। ব্যক্তির অপরাধ থাকতে পারে, কিন্তু পুরো সংগঠনের অপরাধ না। শুনেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে সম্ভবত আমার হয়তো, আমি যেটা যতটুকু জানি, হয়তো 52 বছর, 52 কি 53 বছর, 53 বছর। 53 বছরে শুধু কি আওয়ামী লীগ শাসন করছে বাংলাদেশের রাষ্ট্র? বিগত আরও সরকার শাসন করছে। উল্লেখযোগ্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড যদি আপনাদের চোখে পড়ে আমাকে বলেন, আমি উত্তর দিয়ে যাই। কোথায় এরকম উন্নয়নমূলক কর্মকাণ্ড করছে? একমাত্র আওয়ামী সরকারই পারছে। দুর্নীতিও যেমন করতে পারছে, উন্নয়নও করছে। এতটা সরাসরি সম্ভব না, এগুলো পরিকল্পনা মাফিক আগাইতে হবে, ধাপে ধাপে আগাইতে হবে। কিন্তু জাতির ঐক্যবদ্ধতা দরকার আছে। শোনেন, ইউনুস রাজনৈতিক ব্যক্তিত্ব না, ওনারে সবাই আপনার সাপোর্ট করবে না। শোনেন, আমি যদি বলি এখন, হয়তো বা আমি বাড়ি যেয়ে থাকতে পারবো কিনা আমি জানি না। যদি বলি ইউনুস পারবে একটা জিনিস, কি পারবে ইউনুস? কয় টাকা উনি লোন দিলে কয় টাকা ওনার বেনিফিট আইবে, এটা ইউনুস সুন্দর করে পারবে। আমি ছোটবেলায় দেখছি, যদি গ্রামীণ ব্যাংকের কিস্তি না দিতে পারছে, হাঁস ধরে নিয়ে গেছে, মুরগি ধরে নিয়ে গেছে, টিন খুলে নিয়ে গেছে, এগুলো আমি দেখছি। ইউনুস এটা পারবে 100-তে 100। ইউনুস দ্বারা রাষ্ট্র শাসন করা অসম্ভব ব্যাপার। আমার পক্ষে মনে হয় না যে সম্ভব। আমার তো মনে হয় না যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হইলে এটা গ্রহণযোগ্যতা অর্জন করবে। আওয়ামী লীগ তো আমার মতো রিক্সাওয়ালার দল না, আর 5 জনের সংগঠন না, 8 জনের সংগঠন না। আওয়ামী লীগ প্রাচীনতম ঐতিহ্যবাহী সংগঠন। আমার দাবি না, এটা জনগণের দাবি, জন আকাঙ্ক্ষা, যে
অপরাধী ব্যক্তি যারা, যাদের নামে মামলা হয়েছে, এরা হয়তো নির্বাচনে আসবে না বা আসতে পারবে না নিয়ম অনুসারে। বুঝতে সার্জিসের বক্তব্যটা যথেষ্ট যৌক্তিক আমি মনে করি। তবে সার্জিসের এই বক্তব্যকে যদি আমরা যৌক্তিক হিসাবে অ্যাকশনে যাই, হচ্ছে ধরেন এটাকে কার্যে পরিণত করতে যাই, তাহলে একটা প্রশ্ন উঠবে, এই দেশে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কি আদৌ দরকার আছে কিনা। কারণ রাষ্ট্রের মধ্যে আমরা যে নিজেদের ট্যাক্সের টাকায় আমাদের বিভিন্ন প্রশাসনের সেক্টরগুলোকে চালাচ্ছি, তো তখন এই মানে সশস্ত্র বাহিনী অথবা রাষ্ট্রীয় যে আইন শৃঙ্খলা বাহিনী, তারা তো ভাই বেকার হয়ে যাবে। আমার একটা দলের কথা খেয়াল হয়েছে, শুনছিলাম সম্ভবত 1972-এর দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি একটা রক্ষী বাহিনী বানাইছিলেন। তবে ওই রক্ষী বাহিনীর হিসাবটা ছিল আলাদা, ওইটা এক ধরনের ভূমিকা পালন করত। আর আজকের দিনে সার্জিস যেই গ্রুপটা বা একটা বাহিনী বানানোর বা তৈরির ঘোষণা দিয়েছেন, তো এইটা হচ্ছে টোটালি ডিফারেন্ট একটা জায়গা থেকে আসবে। বাট বিএনপির সাথে সংঘর্ষ বাঁধবে, আরও ছোটোখাটো কিছু দল থাকতে পারে, সুবিধাভোগী যারা আছেন তাদের সাথে বাঁধবে। তবে এটা একদিকে হইলে কিন্তু খারাপ হয় না, কারণ বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা যারা রাজনীতি করে ভাত খাই না, অথবা রাজনীতি করে ব্যক্তি ফায়দা নেয় না, অথবা রাজনীতি করে ধান্দাবাজি করি না, তারা কিন্তু বাংলাদেশকে দেখতে চাই একটা নিরাপদ রাষ্ট্র। এদেশের মানুষ ব্যবসা করবে, বাণিজ্য করবে, নারীরা ঘর থেকে বের হবে, বাচ্চারা স্কুলে যাবে, গুম থাকবে না, অপহরণ থাকবে না, চাঁদাবাজি থাকবে না। এগুলোতে মানুষ বিরক্ত, আমার আইনের কাছে আমি সুবিচার পাবো। তো এগুলো তো সবসময় আমাদের রাজনৈতিক নেতাদের বক্তব্য থাকে, কিন্তু বাস্তবায়নটা আসলে কতটুকু সম্ভব হয়েছে। বাস্তবতা হচ্ছে যেই দল ক্ষমতায় আসবে অথবা যে দল ক্ষমতায় থাকে, তাদের নেতা কর্মী বিভিন্ন হ্যান ত্যান তাদের ঠেলায় ওই এলাকার আমজনতা তারা নীরব থাকে, তারা আসলে মুখ ফুটে কোনো কিছু বলে না। ব্যবসা বাণিজ্য করার খাতিরে নীরবে চাঁদাবাজি চলে, মানুষ টাকাও দিচ্ছে। এই প্রেক্ষাপটে এই অন্যায় অনিয়মকে ঠেকাতে প্রত্যেক জেলা উপজেলার মানুষকে নিয়ে একটা গ্রুপ তৈরি করা হবে। এই বক্তব্য দিয়েছেন আপনার সার্জিস আলম। গতকালকে তার নিজ জেলা পঞ্চগড়ে মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তার এই মন্তব্যটা ছিল। তো তার বক্তব্য হচ্ছে যে সৃষ্টিকর্তা আমাদের যে সুযোগ দিয়েছে সেটি আমানত মনে করি, এই আমানত রেখে মানুষের কল্যাণে যা কিছু করা যায় আমরা করব। তো বিগত 16 বছরে রংপুর বিভাগ সহ অনেক জায়গায় বৈষম্যের শিকার হয়েছে। আর বলা হচ্ছে যে আচ্ছা যাই হোক, তো সার্জিসের এই উদ্যোগটা দরকার হয় না, কেন দরকার হয় না বুঝাই। আবার যদি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে বিরাজনীতিকরণ করে তাদেরকে মানে মাঠে দায়িত্ব পালন করতে দেওয়া হয়। আবার আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যদি কেউ এই যে ধরেন দীর্ঘ 53 বছরের আইন শৃঙ্খলা বাহিনী আমরা মাথার মধ্যে নিয়েই নিয়েছি, আপনি বিভিন্ন জেলা উপজেলা থানাতে খোঁজখবর নেন, বিএনপি নির্বাচন তো বহুত দূরে, এখন ক্ষমতায় আসে নাই। তো লোকাল থানা পুলিশ বিভিন্ন জায়গায় বিএনপির একজন নেতা গেলে ওসি সাহেব সমীহ করছেন, সেকেন্ড অফিসার সালাম দিচ্ছেন, কনস্টেবলরা চায়ের ব্যবস্থা করতেছেন। কেন? আগামী দিনে তারা রাষ্ট্র ক্ষমতায় আসবে, সুতরাং তাদের সাথে ভালো সম্পর্ক দরকার। এখনো কিন্তু আসে নাই, আগামী দিনে আসবে। আরো 1-1.5 বছর পরে নির্বাচন হবে, নাও আসতে পারে, জামাত আসতে পারে। বাট আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম জনগণের সেন্সে ঢুকে আছে যে বিএনপি আসবে, সো বিএনপির সাথে ভালো সম্পর্ক রাখা জরুরি। কিছু কিছু এলাকায় এমনও আছে যে লোকাল একজন ছাত্রদলের নেতা অথবা উমক ওসি সাহেবের সামনে চেয়ারে গিয়ে যেমনি বসে, মনে হয় যে ধরেন দল ক্ষমতায় চলে আসছে আর তারেক রহমান তার একটা আলাদা টিকিট দিয়ে দিছে যে তুমি আমার খাস লুক লাগো। এগুলা কিন্তু হচ্ছে, এটাই বাস্তবতা। আপনারা নিজ নিজ এলাকার দিকে তাকাইলেই বুঝতে পারবেন। তো এই যে বিষয়গুলোর মধ্যে হাতে গোনা আপনি মুষ্টিমেয় কিছু এলাকা পাবেন যেখানে পজিটিভিটি আছে, যে না এলাকার মানুষ বা বিএনপি যারা নেতারা আছেন ভদ্র, লোকাল পিপলের উপর কোনো টর্চার নাই, মানুষের সাথে। দর্শক, একটি গুরুত্বপূর্ণ খবর, সেটা হলো 4 কমিশনের সুপারিশ সংস্কারের কিছু প্রস্তাবে মনক্ষুণ্ণ বিএনপি। সংবিধান সংস্কারের বিষয়ে বেশ কিছু প্রস্তাব, সেই প্রস্তাবের কিছু বিষয়ে বিএনপি মনক্ষুণ্ণ বা তাদের আপত্তি আছে। সেটা হচ্ছে নির্বাচন সংক্রান্ত সংস্কারের প্রস্তাব নিয়ে বিএনপির আপত্তি। নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা, নিরপেক্ষ করা, সেগুলির ব্যাপারে কোনো আপত্তি নেই। সংবিধানের মূল নীতি বদলের সুপারিশ ভালোভাবে নেয়নি দল। মূল নীতি জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রেও আগ্রহ নেই। সংস্কারের পাশাপাশি নির্বাচনী প্রস্তুতির পরামর্শ, এটা হচ্ছে মূল কথা। যে এতদিন পরে যেটা সালাউদ্দিন আহমেদ বলেছেন, 5.5 মাস পরে সে মানে এই ঘোষণাপত্রের অর্থটাকে, এটা তো একদম শুরুতেই মানে ঘটনার সাথে সাথেই হবে যে আমরা এই পতন ঘটালাম এবং আমরা আগামীতে একটা সুন্দর বাংলাদেশ গড়ব, এটি হচ্ছে ঘোষণাপত্র। তো সেটা 5.5 মাস পরে কেন, এখন তো সংস্কারই অনেক কিছু আসছে যে আমরা কেমন সংস্কার চাই,
এবং এই সংস্কার নির্বাচন বা সংস্কারের ভিত্তিতে নির্বাচন ওই দিকেই যাচ্ছে এবং যাওয়া উচিত। কেন এখন ঘোষণা করতে? যাই হোক, অন্তর্বর্তী সরকারে নেওয়া সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে 15ই জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে 4টি সংস্কার কমিশন। এসব কমিশনে কিছু প্রস্তাবে মনক্ষুণ্ণ বিএনপি। দলটির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, সংস্কারের সম্মতি থাকলেও কিছু প্রস্তাব নিয়ে ঘোরতর আপত্তি রয়েছে বিএনপি। বিশেষ করে সংবিধানের মূল নীতিতে পরিবর্তনের যেসব সুপারিশ এসছে তা নিয়ে দ্বিমত আছে। তবে এই নিয়ে এখনই আনুষ্ঠানিকভাবে কিছু জানাচ্ছে না দল। গত বুধবার সংবিধান নির্বাচন। আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বিএনপির এই কার্যকলাপের সাথে আপনিও কি একমত হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর চ্যানেলটি ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।